আসসালামু আলাইকুম। আচ্ছা, গত ক্লাসে আমরা আইসিটি প্রথম অধ্যায়ের প্রথম কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সেই টপিকগুলা ছিল গ্লোবাল ভিলেজ এবং তার উপাদান, তারপর তার ব্যবহার এবং সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তীতে আরও কিছু হাইলাইটেড টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর। আমরা ভার্চুয়াল রিয়ালিটি বলতে কি বুঝি একটু জেনে নেই। ভার্চুয়াল শব্দ দ্বারা আমরা বুঝি যে ভার্চুয়াল মানে বাস্তবে নয়, অবাস্তব যেই জিনিসগুলা, অর্থাৎ প্রকৃত অর্থে তার অবস্থিতি নেই, কিন্তু প্রকৃত অর্থের মতো তুলে ধরা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। মানে রিয়ালিটি বাস্তবে, আর ভার্চুয়াল হচ্ছে অবাস্তব যেটা। তাহলে অবাস্তব এবং বাস্তব দুইটা শব্দ একসাথে করে বোঝাতে চাচ্ছি যে বাস্তবে নয় কিন্তু বাস্তবের মতো এই ধারণা থেকেই ভার্চুয়াল রিয়ালিটির নামকরণ। ভার্চুয়াল রিয়ালিটির সংজ্ঞায় বলা হয়েছে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং অনুকরণবিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। অর্থাৎ বলেছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং অনুকরণবিদ্যার প্রয়োগের মাধ্যমে, অনুকরণবিদ্যা বা মডেলিং অর্থাৎ মডেলিং বলতে আমরা বুঝি যেরকম আসলে করা দরকার সে বা যেটার যে কাজ সেইভাবেই প্রকৃতভাবে সে উপস্থাপন করাটা। তাহলে অনুকরণবিদ্যা মানে এইভাবে করতে হবে, কোনো ট্রেনিং প্রোগ্রাম বা কোনো কিছু এগুলো যখন করা হয় তখন এগুলা সেম মনে হয় যেন আসলেই সেটা করছে। বিশেষ করে সামরিক ট্রেনিং, তারপর বিভিন্ন ড্রাইভিং, এই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো উদাহরণ আমাদের মধ্যে আছে যেটা আছে ভিডিও গেমসে। যখন আমরা দেখি যে কার ড্রাইভিংয়ে আমরা যেদিকে হ্যান্ডেলিং করি সেদিকেই যাচ্ছে, তার মানে কি আসলে কিন্তু আমি কার ড্রাইভ করছি না, কিন্তু আমার ডিভাইসের মধ্য দিয়ে আমি চালনা করছি, অর্থাৎ ভার্চুয়ালি আমি কারটা যেদিকে মুভ করছি সেদিকে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে বাস্তবে কার না চালালেও বাস্তবের মতো করে আমি চালাচ্ছি। অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটিটা হচ্ছে বাস্তবে নয় কিন্তু বাস্তবের মতো করে পরিচালনা, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। এখানে বলেছে ভার্চুয়াল রিয়ালিটিতে অনুকরণকৃত পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো হতে পারে। যেমন যদি সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে হয় তখন কি হবে, আসলে মনে হবে যেন পাহাড়ে বা জঙ্গলে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু দেখা একটা রুমের মধ্যে সেটা করতে পারে, ভার্চুয়ালি অ্যাক্টিং করে দেখা যেতে পারে। তখন ভার্চুয়াল রিয়ালিটির অনুভূতিটা আসবে, অর্থাৎ মনে হবে যেন আসলে বাস্তব। ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। এটা আলাদা একটা সাউন্ড সিস্টেম থাকবে, আলাদা গগলস লাগাতে হয়, অর্থাৎ সেই ডিভাইসের মাধ্যমে ওই পরিবেশ তৈরি করা হয়। সেই যে পরিবেশের জিনিসটা ট্রেনিং বা কোনো একটা জিনিস দেখাতে যাচ্ছে সেটা ওই পরিবেশের মতো করে আগে থেকেই সেট আপ করা আছে, প্রোগ্রাম করা আছে, সেই প্রোগ্রামের মতো করে তৈরি করা হয়। এখানে ভার্চুয়াল রিয়ালিটি সিস্টেম তৈরির কিছু উপাদান দিয়েছে, উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে ইফেক্টর হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়ালিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটির যে পরিবেশটা আর বাস্তবে যে পরিবেশটা আমরা দেখাতে যাচ্ছি সেই পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে হয়। এটা হচ্ছে ইফেক্টর। যেমন মাথায় বসানো ডিসপ্লে, কোনো সময় মাথায় ডিসপ্লে লাগানো হয়, বিভিন্ন গগলসের মাধ্যমে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে করা হয় থাকে। তারপর হচ্ছে রিয়ালিটি সিমুলেটর হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার বা ইফেক্টর সংবেদনশীল চাক্ষুষ বা প্রতিশ্রুতি বোধ সম্পন্ন তথ্য সরবরাহ করে। বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস এগুলো আছে সিমুলেটরের মাধ্যমে করা হয়ে থাকে। তারপর অ্যাপ্লিকেশন হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা সিমুলেটর প্রাসঙ্গিকতা বর্ণনা করে। অপারেটর সিস্টেমের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে, যেমন ইন্টেল প্রসেসর নির্ভর পিসির জন্য অটোডেস্ক ডিভিশন।
তাহলে অটোডেস্কের ডিভিশন এগুলো আছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলোর মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটি উপস্থাপন করা হয়, অর্থাৎ ভার্চুয়ালি করেও বাস্তবের মতো করে দেখানো যায়। তারপর জিওমেট্রি হচ্ছে ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী কম্পিউটার এডিট ডিজাইন বা ক্যাড সফটওয়্যার দিয়ে জিওমেট্রি তৈরি করা হয়, তারপর ডিজাইনটা করা হয় ইন্টেল প্রসেসর নির্ভর পিসিতে বিভিন্ন ধরনের 3D মডেলিং করার জন্য অটোডেস্কের অটো সিএডি একটা আছে ডিজাইন সফটওয়্যার, সেগুলো দিয়ে করা হয়। তারপর ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বা প্রয়োগ আমরা দেখি। ব্যবহার হচ্ছে গেম ও সিনেমা, গেম শিল্প সিনেমায় বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের মুভিতে দেখি যুদ্ধ হচ্ছে বা বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, আসলে কিন্তু এগুলা বাস্তবে না, এটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের মতো করে তুলে ধরা হয়। অনেক সময় দেখা যায় গুলি করে একজনকে শুট করে মেরে ফেলছে, কিন্তু আসলে সেটা বাস্তবিক অর্থে না, সেটা VR বা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তৈরি করে সেটা দেখানো হয়। তারপর গেমসে আমরা যখন ভিডিও গেমসে কার ড্রাইভিং বা বিমান পরিচালনা বিভিন্ন ধরনের গেমস দেখা যায়, নিজে ড্রাইভ করছি, নিজে যেভাবে ডানে বামে দিচ্ছি সেভাবে যাচ্ছে, কিন্তু আসলে সেটা যাচ্ছে না, এটা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে দেখানো হয়ে থাকে। তারপর শিক্ষাক্ষেত্রে শিশু শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রকৌশল শিক্ষা, বিভিন্ন কার্টুন আমরা দেখি ছোট বাচ্চাদের জন্য, বা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন শিক্ষণীয় শর্ট ফিল্ম তৈরি করা হয়, সেগুলো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে মনে হয় যেন আসলে বাস্তবে এই ঘটনাগুলো ঘটছে, এইভাবে তুলে ধরা হয় বা দেখানো হয়, সেটা ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার। তারপর চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি প্রয়োগ করে বিভিন্ন ধরনের ভুল ও ঝুঁকি এড়ানো সম্ভব। মানে প্রথম কোনো ক্ষেত্রে মনে করো ভার্চুয়াল রিয়ালিটি না হয়ে সরাসরি যদি চিকিৎসা প্রদান করা হয়, তাহলে দেখা যাবে বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে, বা যার ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে সেই পেশেন্ট মারাও যেতে পারে। সে কারণে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আগে তার সিস্টেমটা প্রতিস্থাপন বা সিস্টেম যেটা করা দরকার, বিভিন্ন ধরনের জটিল অপারেশন, সেগুলো আগে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে রেডি করে দেখা হয় যে আসলে এটা কতটুকু ইফেক্টিভ হয়, তারপর সেটা প্রয়োগ করা হয় বাস্তবে। তো সেটা চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার আছে। সামরিক বাহিনীতে এর ব্যবহার বহুল, কারণ সামরিক বাহিনীতে প্রশিক্ষণ খুবই জরুরি, কিন্তু প্রশিক্ষণের জন্য বাস্তবে যে জায়গা দরকার বা যে প্লেসমেন্ট এবং যে ঝুঁকি নেওয়া দরকার, সেই ঝুঁকিটা এড়ানোর জন্য ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে, অর্থাৎ পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় শুটিং বা আসলে শ্যুট না করেও মনে হয় শুটিংয়ের মতো করে দেখা যায় গুলি করা হচ্ছে, কিন্তু গুলি ব্যয় হলো না, তাহলে সহজেই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে প্রশিক্ষণটা দেওয়া যায়। তারপর স্থাপত্য নির্মাণ শিল্পে বলতে আমরা বিল্ডিংয়ের ডিজাইন বা বিভিন্ন স্থাপত্য, ব্রিজ হতে পারে, বিভিন্ন জিনিস এর ডিজাইনগুলো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে প্রথমে নকশা তৈরি করে দাঁড় করে দেখানো, উপযোগিতা, এর সৌন্দর্য, তারপরে কলাকৌশল সব কিছু নির্ধারণ করা হয় এবং দেখা হয়। তারপর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার লক্ষ্য করা যায়। বলছে কোনো যন্ত্র বা পণ্য উৎপাদন শুরু করার আগে তা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তৈরি করে তার মান গুণগত পরীক্ষার জন্য জনসমক্ষে উপস্থাপন করা হয়। তাহলে ব্যবসা বাণিজ্যে শিল্পক্ষেত্রে এগুলো শিল্প কারখানার ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার হচ্ছে। ড্রাইভিং নির্দেশনা, ফ্লাইট সিমুলেটর, একটু আগে আমি বলেছি ড্রাইভিংয়ের ক্ষেত্রে বা ফ্লাইট সিমুলেশনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে দেখানো যায় বা প্রশিক্ষণ দেওয়া যায়। ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক, রেলপথ, ট্রাফিক ব্যবস্থাপনা, কীভাবে কোন দিক থেকে কোন সড়ক আসছে, কোন দিক থেকে যানবাহন কত বেশি, সেগুলো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে উপস্থাপন করে পর্যবেক্ষণ করা যায় বা এটার পরীক্ষা নিরীক্ষা করা যায়, কীভাবে সিস্টেমটা সেট আপ করলে কত কার্যকরী হবে, সেগুলো আগে থেকেই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বাস্তবের প্রয়োগের আগে বিবেচনা করা হয় বা দেখা হয়, তার থেকে মান উন্নয়ন সম্ভব হয় এবং সঠিক ব্যবহার নিপুণভাবে করা যায়। তারপর ভার্চুয়াল রিয়ালিটির বিভিন্ন প্রভাব আছে, কিছু ইতিবাচক প্রভাব আছে, কিছু নেতিবাচক প্রভাব আছে, তো আমরা সেগুলো একটু পরে নিব। ভার্চুয়াল রিয়ালিটির ইতিবাচক কিছু প্রভাব দেখি।
বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে অনুভব করতে হয়, ইতিবাচক অর্থাৎ বাস্তবে আসার আগেই বাস্তবের অনুভূতিটা জাগ্রত করতে হয় বা জাগ্রত হয়ে যায়, সেই পরিবেশ তৈরি করা হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব। তারপর হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা। শিক্ষাক্ষেত্রে জটিল বিষয়গুলো সিমুলেশনের মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে জটিল বিষয়গুলোকে অতি সহজে উপস্থাপন করা যায় বা সহজ করে তুলে ধরা যায় ছবির মাধ্যমে, ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে, বিভিন্নভাবে। সেটা ভার্চুয়াল রিয়ালিটির ইতিবাচক দিক। তারপর হচ্ছে ঝুঁকিপূর্ণ বা জটিল উপাদান ব্যবস্থাকে সহজ ও সরল করে, ঝুঁকিপূর্ণ কোনো কাজকে সহজ সরলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে উপস্থাপন করা যায়। তারপর খরচ কমানো যায়। হ্যাঁ, বাস্তবে কোনো একটা কাজে যেতে গেলে, কোনো একটা প্রশিক্ষণের সেই পরিবেশ তৈরি করতে গেলে, সেই পরিবেশটা সিলেক্ট করতে গেলে এটার জন্য প্রচুর খরচ লাগে বা অনেক পরিশ্রম লাগে, সেগুলো কমানো যায় ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। অল্প জায়গাতে অল্প খরচে সেই ব্যবস্থাটা করা যায়। দূরবর্তী কোনো স্থানে না গিয়ে, মনে করো এখান থেকে আমেরিকার একটা জায়গায় প্রশিক্ষণ দিতে হবে, সেই জায়গার ভার্চুয়ালি এটা এখানে তৈরি করা যায়, তাহলে সেখানে না গিয়ে সেই খরচটা বাঁচানো গেল। এখানে ভার্চুয়ালি সেই পরিবেশটা তৈরি করে, সেই প্লেসের মতো করে তৈরি করে দেখানো যাবে বা প্রশিক্ষণ দেওয়া যাবে। তারপর নেতিবাচক প্রভাব ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের ইতিবাচকের সাথে নেতিবাচকের কিছু প্রভাব থাকে। তো আমরা নেতিবাচক কিছু প্রভাব লক্ষণীয় আছে। মনুষ্যত্বহীনতা, অর্থাৎ বাস্তবে মানুষ না, কিন্তু আমার অপোজিশনে কোনো একটা প্রশিক্ষণের ক্ষেত্রে মানুষের উপস্থিতি বা অবস্থিতি এটা দেখানো হয়, সেটা মনুষ্যত্বহীনতা বা নিজেকে তখন আর খুব বেশি অ্যাক্টিভ মনে হয় না। পৃথিবীতে বলছে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মনুষ্যত্বকে ধরে রাখতে হবে। ভার্চুয়ালি সব কিছু হয়ে গেলে তখন আর মনুষ্যত্ব, কাজের যে বা ফিজিক্যাল উপস্থিতির প্রয়োজন আমরা লোপ পাবে নিজেদের মধ্যে, সেটা একটা নেতিবাচক প্রভাব। তারপর কল্পনার রাজ্যে বিচরণ, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে থাকলে কল্পনার রাজ্যে বিচরণ, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ফাইটিং বা মুভিগুলো দেখে মনে হয় যেন নিজেই এরকম করতে পারবে, তাহলে কল্পনার রাজ্যে বিচরণ যখন করবে তখন তার গতিশীলতা, তার আচরণ অনেক সময় ওইটার মতো করে অনুকরণ করতে গিয়ে বিপদের সৃষ্টি হয়, সেটা একটা নেতিবাচক প্রভাব। তারপর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছে, গবেষণায় দেখা গেছে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর। স্বাভাবিকভাবে যন্ত্রের প্রয়োগ, সিমুলেটর ব্যবহার করবে, তারপরে ভিডিও অ্যানিমেশনে সব কিছু করবে, চোখের উপর চাপ করবে, ব্রেনের উপর একটা চাপ করবে। বলছে ডিজিটাল ডিভাইস তৈরি, ভার্চুয়াল রিয়ালিটি ব্যয়সাধ্য বিধায় অনেকেই তা ব্যবহার করে, সুবিধা গ্রহণ করতে পারছে না। এটা ব্যয়বহুল, কারণ এটা মেশিনারিজ, তারপরে এর সিস্টেমটা সেট আপ করতে গেলে অনেক ব্যয় করতে হয়। সেই ডিজিটাল ডিভাইসগুলো ব্যয়বহুল হওয়ার কারণে সবাই ভার্চুয়াল রিয়ালিটির সুবিধা গ্রহণ করতে পারে না, এটা নেতিবাচক একটা প্রভাব। তারপর আসি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি আমরা দেখি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে এখানেও দেখো প্রত্যেকটা টার্মে আমরা পাচ্ছি দুটো অপোজিট অর্থ। একদিকে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা সাধারণত মানুষের ইন্টেলিজেন্স যেটা বুঝি, ট্যালেন্ট যেটা, সেটা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম মানে আসলে বাস্তবে না, আর্টিফিশিয়ালি সাজানো। তাহলে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে, কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা যেভাবে করে, মানুষ মনে করো সামনে একজন আসলে তাকে সালাম দিতে হবে, আমি রোবটকে বা কম্পিউটার নিয়ন্ত্রিত কোনো একটা যন্ত্রকে এইভাবে দিয়ে দিলাম যে কেউ একজন আসলে হাত উঠে সালামের মতো করবে, তাহলে তাকে ওই মানে কৃত্রিমভাবে এটা সেট আপ করে দিয়ে দিলাম যে কে কখন কি কাজের জন্য কিভাবে রেসপন্স করতে হয় সেটা শিখিয়ে দিলে সে ওইভাবে রেসপন্স করবে। তাহলে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। আসলে বাস্তবে সে এটা করতে পারছে না, আমি প্রোগ্রাম সেট আপ করে দিচ্ছি সে কারণে করছে সেভাবে। তো কৃত্রিম বুদ্ধিমত্তাটা সাধারণত কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রকে আমরা রোবটের মাধ্যমে বেশিরভাগ করে থাকি। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম নিয়ন্ত্রিত, অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত সফটওয়্যার আগে থেকেই রেডি করতে হয়, সেইভাবেই যা প্রোগ্রাম দেয়া থাকবে সেইভাবেই সে আচরণ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামের বাইরে কোনো কাজ করতে পারবে না, কিন্তু মনে হবে যেন সে আসলে অনেক বুদ্ধিমান বা
অনেক কাজের ক্ষেত্রে তার পরিচয় দিবে। তারপর আসো রোবোটিক্স জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় রোবট সম্পর্কে জানি বা রোবটের শব্দ টার্মের সাথে পরিচিত। রোবট আমরা জানি যন্ত্র মানব যেটা, আর রোবোটিক্স অনেকেই রোবট এবং রোবোটিক্স এই দুটো টার্ম একসাথে করে ফেলে। অর্থাৎ প্রশ্নে যখন আমরা পরীক্ষায় ছোট প্রশ্ন দিয়ে থাকি যে রোবোটিক্স কাকে বলে বা অনেক সময় দিয়ে থাকি রোবট কাকে বলে, তখন দুইটার গুলায় ফেলে, একটা জায়গায় আরেকটার আনসার করে ফেলে, কিন্তু দুইটা একটু ভিন্নভাবে আনসার করতে হবে। কারণ রোবোটিক্স জিনিসটা হচ্ছে রোবটের বিজ্ঞান, অর্থাৎ রোবোটিক্সটা হচ্ছে রোবট না, যন্ত্র না, এটা হচ্ছে যন্ত্রের সেই শাখাটা, যেই শাখায় সেই যন্ত্রের রোবটের মান উন্নয়ন, রোবটের নকশা, গঠন, কার্যাবলী, গবেষণা, এগুলো নিয়ে গবেষণা করা হয়, চিন্তা করা হয়, এগুলার ডিজাইন করা হয়। সেই বিজ্ঞানের সেই শাখার বা তথ্য প্রযুক্তির সেই শাখার নামটা হচ্ছে রোবোটিক্স। যেরকম আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, এভাবে বিজ্ঞানের বিভিন্ন শাখার আলাদা আলাদা নাম আছে, সেভাবে রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান, মানে রোবটের বিজ্ঞানের শাখা। তাহলে রোবট আর রোবোটিক্স এক জিনিস নয়, সেখানে প্রশ্ন যখন আসবে তখন একভাবে দিলে আনসারটা রং হবে। তাহলে আমরা সংজ্ঞা দেখি, বলছে প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। তার মানে রোবোটিক্স হচ্ছে রোবটের সেই শাখা, যে শাখা রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালনা প্রক্রিয়া, কাজ, প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাটার নামই হচ্ছে রোবোটিক্স। আর রোবট হচ্ছে যন্ত্র মানব, অর্থাৎ মানুষের মতো আকৃতি বা বিভিন্ন অন্যান্য অবয়বে আমরা দিয়ে থাকি। সে অনেক অনেক কঠিন বা মানুষের জন্য রিস্কি যেসব কাজ, এগুলো আমরা করিয়ে থাকি রোবটের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে। তাহলে দেখো রোবট আর রোবোটিক্স, এটা আমরা জানলাম। তারপরে রোবটের বিভিন্ন ব্যবহার সম্পর্কে প্রচুর আলোচনা করেছে বিভিন্ন বই। কারণ রোবট কিভাবে কাজ করে, রোবটের অবয়ব বা চেহারা, রোবোটিক্সের গুরুত্বপূর্ণ প্রয়োগ, শিল্প কারখানা ব্যবহারের উপর বিভিন্ন জায়গার জন্য বিভিন্নভাবে রোবট তৈরি করা হয়, সেই রোবটের নকশা বা গঠন, এগুলো রোবোটিক্সেরই পার্ট। আচ্ছা, রোবট কিভাবে কাজ করে এগুলার একটা অংশ একটু দেখে নেই। প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর, অর্থাৎ প্রসেসর আমরা ব্রেন যেভাবে কাজ করে, ব্রেনের আদলে, অর্থাৎ তার মস্তিষ্ক মানে রোবটেরই ব্রেনটা দিয়ে দেওয়া হয়। সে কী করে, রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে, যাতে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এটি রোবটের মূল অংশ, যা রোবটের চলাচল ও কর্মকাণ্ড সহ সকল কিছু নিয়ন্ত্রণ করে। তাহলে এই নিয়ন্ত্রণ সেন্ট্রাল প্রসেসর ইউনিট, আমরা কম্পিউটার যেরকম, সেরকম রোবটের এই মস্তিষ্ক বা প্রসেসরটা দেওয়া হয়, সেটা কেন্দ্রীয়ভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। তারপর পাওয়ার সিস্টেম, স্বাভাবিকভাবে এটা মেশিন, তার পাওয়ার লাগবে, ব্যাকআপ লাগবে, অর্থাৎ এনার্জি সে পেতে হবে। সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার তৈরি করা হয়, পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারি রিচার্জেবল, অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়, তাই কাজ করার পূর্বে রোবটকে চার্জ দেওয়া হবে। অর্থাৎ রোবটকে পরিচালনার জন্য যে পাওয়ার, সেটা একটা লেড অ্যাসিড ব্যাটারি, অর্থাৎ রিচার্জেবল ব্যাটারি, সেটা প্রয়োগের আগে আমরা যেরকম বিভিন্ন মোবাইল বা ডিভাইস ব্যবহার করি রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে, সেই রকম রিচার্জেবল ব্যাটারি আগে চার্জ করে নিতে হয়, পরে সেই পাওয়ার দিয়ে পরিচালনা করা হয়। তারপর ইলেকট্রিক সার্কিট, স্বাভাবিকভাবে সেটা যেহেতু ইলেকট্রনিক্স একটা যন্ত্র, ইলেকট্রিক সার্কিট থাকবে, তার পাওয়ার বিভিন্ন ম্যানেজমেন্ট, বিভিন্ন জায়গায় পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেই রোবটের সেটা আছে। তারপর অ্যাকচুয়েটর, রোবটের হাত পা, অ্যাকচুয়েটর হচ্ছে ওই যে নাড়াচাড়া করার জন্য, মুভমেন্টের জন্য হাত পা বিশেষভাবে তৈরি করা, অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করানোর জন্য যেটা দেওয়া হয়, সেটার নাম হচ্ছে অ্যাকচুয়েটর। পা হাঁটার জন্য যে পা পরিচালনা করবে, সেটা অ্যাকচুয়েটরের মাধ্যমে করবে। অনুভূতি,
অনুভূতি মানুষের বৈশিষ্ট্য, কিন্তু রোবটের মধ্যে সেন্সর আমরা যে জানি এই সেন্সর দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেন্সিং। এটা সামনে কিছু দেখলে বা যেভাবে তাকে প্রোগ্রাম দিয়ে দেবো সেভাবে সে এই সেন্সরের মাধ্যমে সেটা গ্রহণ করবে, তারপরে সেই অনুসারে অ্যাকশন করবে। তারপর হচ্ছে ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। রোবটের আশপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন, ম্যানিপুলেট করা হয়। রোবটের হাত পা এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। রোবটের হাতে কতগুলো আঙ্গুল থাকে যা নড়াচড়া কোনো বস্তু ধরতে পারবে, পায়ের সাহায্যে সামনে অগ্রসর হতে পারবে, ডানে বামে চলাতে, এগুলো ম্যানিপুলেশন করা হয়। তারপর মুভেবল বডি, তার মোটর পার্টসগুলো এইভাবে তৈরি করা হয় যাতে করে মুভ করা যায়, ডানে বামে নড়ানো যায়, সেটাই। তাহলে এই কাজের অংশগুলা, পার্টসগুলা, মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। কিছু প্রয়োগ আমরা দেখেন এই রোবটের গুরুত্বপূর্ণ প্রয়োগ হচ্ছে শিল্প কারখানায় পণ্য উৎপাদন, সংযোজন, প্যাকিং এবং পরিবহনের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসূ। বর্তমানে গাড়ি ও উড়োজাহাজ সংযোজন ইত্যাদি কাজে রোবটের সফল ব্যবহার হচ্ছে। বিভিন্ন যন্ত্রপাতি, ভারী জিনিস উঠানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানুষের পরিবর্তে এখন রোবট দ্বারা শিল্প কারখানায় করা হচ্ছে। তারপর যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে পাইলট ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা হচ্ছে, কারণ যুদ্ধযানে একজন মানুষ না দিয়ে যদি একটা রোবটের মাধ্যমে কাজটা করানো যায় তাহলে একজন মানুষের লাইফ রিস্কটা কমে গেল। তারপর যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করা দরকার, যেমন ইলেকট্রনিক্সের আইসিগুলো বানানো খুব ক্ষুদ্র চিকন, যেটা খালি চোখে সহজে দেখা যায় না, সেই সূক্ষ্ম কাজগুলো করার জন্য রোবট শিল্প কারখানায় ব্যবহৃত হচ্ছে। তারপর চিকিৎসা ক্ষেত্রে সার্জারি কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব। চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজে রোবটকে দিয়ে নিপুণভাবে তার কাজটা সমাধান করা যাচ্ছে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে এবং হচ্ছে। কলকারখানা, কয়লা খনি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর সহ বিভিন্ন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার। কয়লা খনি থেকে একজন মানুষ যখন কয়লা উত্তোলন করতে যাবে তার ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি থাকে, সেই কারণে এই ঝুঁকিপূর্ণ কাজগুলো রোবটকে দিয়ে করিয়ে নেওয়া যাচ্ছে। বাসাবাড়িতে কাজের লোকের বিকল্প হিসেবে রোবটের ব্যবহার শুরু হয়েছে বলতে কিছু কিছু জায়গায় আছে, অনেক সময় বাজার টাজার এগুলো করানোর কাজ রোবটকে দিয়ে করানো যায়। আমাদের দেশে এখনও এগুলোর প্রচলন শুরু হয়নি, কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই পরিবেশটা আমাদের এখনও তৈরি হয়নি। বিভিন্ন দেশে সে শপিং করতে গেলেও তার কার্ডের মাধ্যমে বিলিংয়ের কোনো ঝামেলা নাই, দাম দর করার কোনো বিষয় নাই, সে কারণে অতি সহজে তাকে যদি আমি প্রোগ্রাম সেট করে দিই যে এই আইটেম নিয়ে আসতে হবে, সে সুপার শপে যাবে, সুপার শপের অ্যাড্রেসটা তার ওখানে দিয়ে দিব আমি সেট আপ করে জিপিএসের মাধ্যমে, সে ঠিকমতো জায়গা মতো সুপার স্টোরে পৌঁছে যাবে, যেটা আমরা চেইন শপ বা মেগা শপ বলি, সেগুলোতে পৌঁছে সে কী করতে পারবে, ওই আইটেম অনুসারে সে কালেক্ট করে আইটেমগুলো আমি লোকেশন দিয়ে দিব বা নাম দিয়ে দিব, সেই অনুসারে সে রিসিভ করে বিল পেমেন্ট করে কার্ডের মাধ্যমে দিয়ে চলে আসতে পারবে। সেটা বাজার করার কাজে, বিভিন্ন কাজে এইভাবে করা যায়, কিন্তু আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার এখনও সব জায়গায় তৈরি হয় নাই, সে কারণে এখন এটা ব্যবহার, তাছাড়া ব্যয়বহুল, সে কারণে এটা করা হচ্ছে না, কিন্তু সম্ভব এটা। তাহলে রোবটের কিছু ব্যবহার দেখলাম, আরও আছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্পেসিফিক ব্যবহারের ক্ষেত্রে তোমরা পড়ে নিবে। আমরা রোবট সুফিয়ার নাম শুনেছি, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমাদের দেশেও আনা হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে আলোড়ন সৃষ্টি করেছে মানব সদৃশ্য রোবট সোফিয়া। মানুষের আকৃতিতে দেওয়া হয়েছে, তাকে দেখতে একটা মেয়ের মতো চেহারা, তারপর সে কথাবার্তা, কাজ সবগুলাই অনেক সময় নড়াচড়া, মুভমেন্ট দেখে মনে হবে সে আসলে বাস্তবে সব কিছু বুঝে, অর্থাৎ তার মধ্যে অসংখ্য প্রোগ্রাম সেট করা আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা সেট করা আছে, সেই ভাষায় প্রশ্ন করলে তার আনসার কী হবে সেগুলোও সেট আপ দেওয়া আছে, সে কারণে সে দিতে পারে, তার সেন্সরগুলো খুব উন্নত প্রযুক্তি দেওয়া আছে বলেই সে সহজেই রেসপন্স করতে পারে সব কিছু। তারপরেও যন্ত্র আর মানুষ তো আর এক হতে পারে না, যন্ত্র তো যন্ত্রই। তাহলে বিজ্ঞানের উন্নয়নে আমরা অনেক কিছুই করতে পারছি, সেটারই এটা একটা উদাহরণ। আজকে সর্বশেষ আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি জিনিসটা আছে, সার্জারি বললেই আমরা বুঝি কাটাছেঁড়া বা অপারেশনে যে যা করা হয় ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কাটার ব্যবস্থা, কিন্তু ক্রায়োসার্জারি এটা হচ্ছে
রক্তপাতহীন একটা চিকিৎসা ব্যবস্থা। সেখানে কাটাছেঁড়া ছাড়াই যে অপারেশন সাকসেসফুল করা যায়, সেটা হচ্ছে সেই পদ্ধতি, চিকিৎসা বিজ্ঞানের সেই পদ্ধতির নাম হচ্ছে ক্রায়োসার্জারি। আমরা সংজ্ঞা দেখি, ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। বিশেষ করে ক্যান্সার সেল, টিউমার সেল সহ এই ধরনের বিভিন্ন ত্বকের চিকিৎসায় বা অন্যান্য অঙ্গের চিকিৎসায় এই ক্রায়োসার্জারিটা ব্যবহার হচ্ছে। সেটা হচ্ছে রক্তপাতহীন চিকিৎসা ব্যবস্থা। সেখানে রক্তপাত না করেও, অর্থাৎ কাটাছেঁড়া না করেও সাকসেসফুলি চিকিৎসাটা করা হয়। এটার পদ্ধতিটা হচ্ছে প্রথমে যেই রোগাক্রান্ত টিস্যু সেটা সিলেক্ট করে ওই জায়গায় এটা অত্যধিক শীতল তাপমাত্রায় নিয়ে আসা, মানে টেম্পারেচারটা খুব কমে নিলে যে কোনো জিনিস আমরা জানি অতি শীতল তাপমাত্রায় জমাটবদ্ধ হয়ে যায়, যেহেতু টিস্যুগুলা জেল আকারে বা পানি জাতীয় জিনিস থাকে, সেগুলা জমাটবদ্ধ হয়ে অতি ক্ষুদ্র জায়গায় চলে আসে। তারপর ওই ক্ষুদ্র অংশটাকে ধ্বংস করে নেওয়া হয়। এরপরে এই সিস্টেম অনুসারে আমরা একটু দেখি সিস্টেমটা কীভাবে প্রয়োগ করে। বলছে 1950 সালে ডক্টর এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। এটা তরল নাইট্রোজেন গ্যাস, আরও বিভিন্ন ক্রায়োসার্জারির বিভিন্ন গ্যাস আছে, আমরা নামগুলো একটু জেনে নেই। তরল নাইট্রোজেন হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলেই সব কিছু জমাটবদ্ধ হয়ে যায়। -196, 0 থেকে আরও 196 ডিগ্রি নিচে। অন্যান্য ক্রায়োজেনিক এজেন্টগুলো হচ্ছে তরল নাইট্রাস অক্সাইড -89 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর তরল কার্বন ডাই অক্সাইড হচ্ছে -79 ডিগ্রি সেন্টিগ্রেড, তরল আর্গন হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথাইল ক্লোরাইড, ডাইমিথাইল ইথার প্রপেন -41 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্লোরোনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি এই রিয়েজেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে পর্যায়ক্রমে। তাহলে আমরা দেখি ক্রায়োসার্জারি পদ্ধতির কৌশলটা কিভাবে করে। বলছে ক্রায়োসার্জারির কৌশল পদ্ধতি প্রয়োগ করে চিকিৎসা করাকে ক্রায়োথেরাপি বলা হয়। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতর কমিয়ে -120 ডিগ্রি থেকে 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসা হয়, অর্থাৎ অত্যধিক শীতল করা হয়। এই সময় ক্রায়োপ্রব বা একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভেতর খুব দ্রুত তরল আর্গন গ্যাসের নিঃসরণ করানো হয়। ক্রায়োপ্রব সূচের মতো একটা ক্রায়োপ্রব যন্ত্র, যার মাধ্যমে তরল আর্গন গ্যাস দ্রুত নিঃসরণ করা হয়। তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বরফপিণ্ডে পরিণত হয়। অর্থাৎ যখন ক্রায়োপ্রব যন্ত্রের মাধ্যমে দ্রুত তরল আর্গন গ্যাস নির্গত করা হয়, তখন এই টিস্যুর তাপমাত্রাটা কমে একদম একটা ক্ষুদ্র বরফপিণ্ডে পরিণত হয়। তারপর বরফপিণ্ডের ভেতরে টিউমার টিস্যু আটকা পড়ে যায়। এখন অত্যধিক শীতল তাপমাত্রায় আর কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো বেঁচে থাকতে পারে না, অর্থাৎ অক্সিজেন সরবরাহ সেখানে বন্ধ হয়ে যায়। তার কারণে এখানকার সব জার্মগুলা ধ্বংস হয়ে যায় বা সেগুলা নষ্ট হয়ে যায় আর কার্যকারিতা হারিয়ে ফেলে। জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুর ক্ষয়সাধিত হয়। আবার ক্রায়োপ্রব বা সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুর ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুর তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠানো হয়। দেখো, প্রথমে তাপমাত্রা অত্যধিক শীতল করার মাধ্যমে জমাটবদ্ধ করে সেটার কার্যকারিতা নষ্ট করা হয়। তারপর আবার কী করা হয়, হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে তাপমাত্রাটা আবার বাড়ানো হয়, অর্থাৎ 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠানো হয়। তখন জমাটবদ্ধ টিস্যুটা গলে যায়। তাহলে প্রথমে কার্যকারিতা নষ্ট করা হয়, জমাট করে, তারপরে এটা গলানো হয়ে যায়। তাহলে শেষ, এটা বিলুপ্ত হয়ে যায়, এর কার্যকারিতা আর থাকে না, টিস্যুটা আর থাকে না, টিউমার সেল ধ্বংস হয়ে যায়। সেই চিকিৎসা পদ্ধতির এই ব্যবস্থাটা হচ্ছে